জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যেমন টপিকের আলোচনা করে যাব এবং অধ্যায়গুলো থেকে এমসিকিউ কিন্তু আসবে। যেমন মুসলিম দিক থেকে আমরা 15টা করে প্রশ্ন দিয়েছি, সিপাহি বিদ্রোহের উপরে, হরপ্পার উপরে দিয়েছি। আজকে তোমাদের সুভাষচন্দ্র বসু ডিমান্ড ছিল, বেশ কয়েকটা ভিডিওতে অল্প অল্প প্রশ্ন উত্তর দিয়ে সুভাষচন্দ্র বসুকেও সাজিয়ে দেবো, তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেতে পারো। তো আজকে আমরা সুভাষচন্দ্র বসুর উপরে প্রশ্ন এবং উত্তর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তবে একটু প্রশ্নগুলো কনসেপচুয়াল, একটু ধারণা বিশিষ্ট, মন দিয়ে প্রশ্নগুলো শোনো, ব্যাখ্যাগুলো শোনো, আশা করি ভালো লাগবে। প্রথমেই যে এটা এনেছি আমরা সুভাষচন্দ্র বসুর উপরে, মন দিয়ে শোনো যে সুভাষচন্দ্র বসুর উপরে প্রথম প্রশ্ন হচ্ছে ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্যগুলো বা যে সমস্ত মানুষ তাকে যা যা বলেছেন সেইগুলো আমরা আজকে রাখার চেষ্টা করেছি প্রথম প্রশ্নে। তো সুভাষচন্দ্র বসু আমরা জানি উড়িষ্যার কটকসরে জন্মগ্রহণ করেছিলেন, তারপর তিনি 1912 সাল নাগাদ চলে আসছেন কলকাতায় এবং প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার প্রেসিডেন্সি কলেজে তৎকালীন, তাই না? তো আমরা প্রথম প্রশ্ন রেখেছি, দেখো সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোন অভিধাটি সঠিক, কোনটি সঠিক। আমি অভিধাগুলো একটু বলবো, মন দিয়ে শুনতে হবে। হরিবিষ্ণু কামাত সুভাষচন্দ্র বসুকে ভারতের শিবাজি বলেছেন, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন বলেছেন, ইতালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ জিওসিপ্পে গ্যারিবল্ডি বলেছেন এবং তুরস্কের কামাল আতাতুর্ক বলেছেন। তার সবগুলোই ঠিকই বলেছেন, এখানে কোনো ভুল নেই। দ্বিতীয় পয়েন্টে আমি যাব, গান্ধীজি তাকে দেশপ্রেমিকের দেশপ্রেমিক বলেছেন, এটাও ঠিক। আর চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্রকে ক্রাইং ক্যাপ্টেন বা কাঁদুনে অধিনায়ক বলেছেন। যখন আমরা জানি চিত্তরঞ্জন দাসকে রাজনৈতিক গুরু হিসাবে মেনে নিচ্ছেন সুভাষচন্দ্র বসু, তখন বিভিন্ন দায়িত্ব দিতেন, সুভাষচন্দ্র নিতে ভয় পাতেন, একটু মনটা ভারী ভারী করে রাখতো, কান্না কান্না ভাব। তখন চিত্তরঞ্জন বলল, যা বল মন দিয়ে শোনো, ইউ আর এ ক্রাইং ক্যাপ্টেন, তুমি কাঁদুনে অধিনায়ক, শুধু কাঁদবে, অধিনায়ক পালন করে কী করে? তো চিত্তরঞ্জন দাস সুভাষকে বলতো ক্রাইং ক্যাপ্টেন বা কাঁদুনে অধিনায়ক। সবগুলোই কারেক্ট, তাই সব অভিধাগুলি সঠিক বলে আমি উত্তর নিয়ে নিলাম, সব কটি সঠিক। মনে রাখবেন, এইভাবে আপনি নিজে নিজে পড়াশোনা করুন, অনেক দূর এগোতে পারবেন কিন্তু। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন? খুব চমৎকার প্রশ্ন। আমরা সবাই জানি 1941 সালে 1:35, দিনটা আমরা 16 জানুয়ারি জানি, রাত্রি 12টা অতিক্রম করে গেছে বলে আমরা 17 জানুয়ারি ধরি। তাই 1941 17 জানুয়ারি সুভাষচন্দ্র গৃহত্যাগ করেছিলেন। আমরা কে না জানি এটা, তাই না? পেয়ে গেলাম, অপশন দেখে নাও, 1941 17 জানুয়ারি। যদি কোনো পরীক্ষায় 16 জানুয়ারি পাও সেটা কিন্তু নিয়ে নিবে, শোনা থাকলে। গান্ধী আইন চুক্তি 1931 4 মার্চ পরীক্ষায় কিন্তু নিয়েছে, তাই আপনি সুভাষচন্দ্রের গৃহত্যাগ 16 জানুয়ারি নিয়ে নিতে পারে। 12 অতিক্রম করে গেল, রাত্রি 1:35 যাচ্ছে বলে, তাই আমরা 17 জানুয়ারি উত্তর নিচ্ছি। কোন গাড়িতে করে গেল? ওয়ান্ডারার গাড়িতে করে গেল। গাড়ির নম্বর কত? ISFL BLA 7169। 32 নম্বর এলগিন রোডে যাবেন আপনারা, যেটা এখন লালা রাজপথ রায় সরণি, সেখানে যাবেন, গাড়িটা রাখা রয়েছে, সেই গাড়ির নাম্বার দেখে BLA 7169 গাড়ির নাম্বার। গাড়ির চালক ছিল কে? 20 বছরের তার পরিবারের যুবক শিশির কুমার বসু, প্রখ্যাত চাইল্ড স্পেশালিস্ট বা শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন, কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্র শিশির বসু, তাকে তিনি চালিয়ে নিয়ে গেছিলেন। সুভাষচন্দ্র গৃহত্যাগ করবেন, সেই গৃহত্যাগ করার পূর্বে সুভাষচন্দ্রকে পোশাকটা কিনে এনে দেওয়া হয়েছিল। কোথা থেকে? ভালো করে দেখে নাও, কোথা থেকে কিনে দেওয়া হয়েছিল পোশাক? না, সুভাষের জন্য মিয়া আকবর শাহকে নিয়ে ওয়াছেল মোল্লার দোকান থেকে পোশাকটা কিনে আনা হয়েছিল। দোকানের মালিক ছিল ওয়াছেল মোল্লা, কিনতে গিয়েছিল সুভাষের সঙ্গে মিয়া আকবর শাহ। শিশির কুমার বসু সুভাষের জন্য মিয়া আকবর শাহকে দিয়ে পোশাকটা কিনে এনে দিয়েছিল। কার দোকান থেকে? ওয়াছেল মোল্লার দোকান থেকে। শিশির কুমার বসু মিয়া আকবর শাহকে বহুবার কলকাতা আমন্ত্রণ করেছিলেন, কিন্তু কখনই আনতে পারেননি। 1980 সালে একটা মিরাকেল ঘটে গেল। লন্ডন ইতিহাসবিদ সুগত বসু স্ত্রী কৃষ্ণা বসু, তার মা, আমরা জানি তোমরা, সেই সুগত বসু কৃষ্ণা বসু ওই সময় মিয়া আকবর শাহকে তার ছেলের কাছে লন্ডনে আসেন, দেখা হয়ে গেছিল, দুজনকে ঝরিয়ে ধরেছিল। লন্ডনের সুগত বসু কৃষ্ণ বসু কিন্তু ওয়াছেল মিয়া আকবর শাহের একবার সাক্ষাৎ হয়, কারণ ওই সময় ছেলের কাছে দেখা করতে এসেছিলেন, লন্ডনে সাক্ষাৎ হয়ে গেছিল। এগুলো চমৎকার তথ্য, মনে রাখবেন আপনারা, ভালো লাগতে পারে। তো সুগত বসু মিয়া আকবর শাহের কাছ থেকে
প্রচুর তথ্য পান এবং সেই তথ্যগুলো অনেকটাই তিনি দিয়েছেন দেশনায়ক সুভাষ, মুক্তি সংগ্রামে ভারত। এই বইটা আমি একাধিকবার পেরেছি, পড়ার চেষ্টা করেছি। আনন্দ পাবলিশার্সের বই, অনেক তথ্য তুমি ওখানে আপগ্রেডেশন পাবে, পড়তে পারো বইটা। নেক্সট 3 নম্বর প্রশ্ন আসছে, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেছিলেন আবাজ হিন্দ ফৌজ? অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আবাজ হিন্দ ফৌজটা কে প্রতিষ্ঠা করে কবে সুভাষকে দায়িত্ব দেওয়া হয়? খুব চমৎকার প্রশ্ন, দেখে নাও। এর আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। কি দিয়েছি? অপশন দেখো, মোহন সিং, রাসবিহারী বসু, শাহনওয়াজ খান এবং লক্ষ্মীবাই। যাক, এটা আমরা সকলেই জানি যে 1943-এর 2 জুলাই বেলা 11টার সময় সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরে পৌঁছালেন এবং 4 জুলাই সিঙ্গাপুরে ক্যাথে সিনেমা হলে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্ব তুলে দিয়েছিল। ভালো করে মনে রাখবে। আমরা জানি যে 4 জুলাই কিন্তু আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো মনে রাখবে 1943 সালে আমেরিকা যেদিন স্বাধীনতার যুদ্ধ চলছে অনুষ্ঠান, সেই দিন সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলের মাঠে রাসবিহারী বসু সুভাষ হাতে তুলে দিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ। আমরা জানি 1942 সালের 15ই জুন তারিখে সিঙ্গাপুরে গড়ে উঠল প্রথম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। তবে এর কিন্তু বৈঠকটা আমরা দেখলাম থাইল্যান্ডের ব্যাংকক শহরে একটি শাখা গড়ে তুলেছিল। 1942 15ই জুন থাইল্যান্ডের ব্যাংককে গড়ে উঠছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। সেই লিগের প্রধান কর্মকাণ্ড পরে সিঙ্গাপুরে নিয়ে চলে আসা হয়। আর সেই দায়িত্বটা 1942-এর 15ই জুন, যেটা 15ই জুন প্রতিষ্ঠা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, সেই দায়িত্বটা তুলে দিচ্ছে তিনি 25শে আগস্ট তারিখে 1943। আমরা জানি 1942-এর 15ই জুন তারিখে প্রতিষ্ঠা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ। আর 1942-এর ডেটটা মনে রাখবে তোমরা, 1 সেপ্টেম্বর গড়ে ওঠে সিঙ্গাপুরে আবাজ হিন্দ ফৌজ। তাহলে আজাদ হিন্দ বাহিনী কবে গড়ে ওঠে? 1942-এর 1 সেপ্টেম্বর। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ কবে গড়ে ওঠে? 1942-এর 15ই জুন। সেই গড়ে ওঠা দায়িত্বটি 25শে আগস্ট তারিখে এই ন্যাশনাল আর্মির দায়িত্ব দিচ্ছে রাসবিহারী বসু, কারাতে? সুভাষের হাতে। তাহলে 1942-এর যে 1 সেপ্টেম্বর আবাজ হিন্দ বাহিনী গড়ে উঠেছিল এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে উঠেছিল, 25শে আগস্ট তারিখে দেখছি আমরা সুভাষের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে কে? চন্দননগরের সন্তান রাসবিহারী বসু। ডেটটা 25শে আগস্ট। এবং সিঙ্গাপুরে দায়িত্ব নেওয়ার পর, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দায়িত্ব নেওয়ার পর আবাজ হিন্দ বাহিনীর নামকরণ হবে এবং ওই বছর সিঙ্গাপুর থেকে দাঁড়িয়ে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিল। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দায়িত্ব নেওয়ার পর 25শে আগস্ট, ওই বছর 2 অক্টোবর তারিখে গান্ধীজিকে জাতির জনক উপাধি দিচ্ছেন সিঙ্গাপুর থেকে দাঁড়িয়ে। এবং 2 অক্টোবর গান্ধী জন্মদিনে কি করলেন? সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তার জন্মদিন পালিত হওয়ার আবেদন জানালো কে? সুভাষচন্দ্র বসু 43 সালে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন চেহারা নিয়েছিল তারই বক্তব্য। বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানটি হলো, মূল অনুষ্ঠানটা 2 অক্টোবর সুভাষ করেছিলেন সিঙ্গাপুরের ফায়ার পার্কে। সিঙ্গাপুরের ফায়ার পার্কে 43-এর 2 অক্টোবর গান্ধীজি উদযাপন করলেন সুভাষচন্দ্র বসু। মনে রাখবে এটা। সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে প্রায় সমস্যায় রামকৃষ্ণ মিশনে যেতেন এবং স্বামী বিবেকানন্দের সেই নাচুতে তাহাতে শ্যামা কবিতা পাঠ করতেন এবং বারবার স্বামীজির উপর ডিপেন্ড করে সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে প্রায় যেতেন সুভাষচন্দ্র বসু। আর এই গান্ধী জয়ন্তীটা পালন হচ্ছে ফায়ার পার্কে। সেই বিখ্যাত স্ট্যাচু আছে, দেখে আসতে পারো তোমরা। ফায়ার পার্কে পতাকাত্তোলন করলেন সুভাষকে সাধুবাদ জানিয়ে মেজর জেনারেল ভোঁসলে। মনে রাখবে এইটা। এইভাবে তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল আর্মি দায়িত্ব নিচ্ছেন, আবাজ হিন্দ ফৌজ নামকরণ করছেন এবং কি করলেন? গান্ধী জয়ন্তী পালন করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর যে ব্রিগেড, আবাজ হিন্দ ফৌজের যে ব্রিগেড, সেই ব্রিগেডের সংখ্যা ছিল 6টি। সেই 6টি ব্রিগেডের নামকরণ কি কি ছিল দেখে নিতে পারো। আবাজ হিন্দ ফৌজের ব্রিগেডের 6টি নামকরণ ছিল। কি কি নামকরণ ছিল? একটা লাল বালপাল, সুভাষ, গান্ধীজি এবং আজাদ, এই একটি নাম। আর একটা নাম দিয়েছি আমি সূর্যচন্দ্র, যতীন ভগত, সুভাষ, বাল সেনা দল। এই 6টা। আসল উত্তর আমি পেয়ে গেছি, মার্ক করে দিয়েছি না। গান্ধীজি, আজাদ, নেহেরু, সুভাষ, বাল সেনা দল এবং ঝাঁসি রানী, এই 6টা কিন্তু ব্রিগেড ছিল। মনে রাখবে এই 6টি বাহিনীর প্রধান দায়িত্বে কাকে দেওয়া হয়েছিল? শাহনওয়াজ খান। 6টা বাহিনী পরিচালনা করবেন শাহনওয়াজ খান। তবে আমরা জানি গুরুদয়াল সিং ধিলনকে একটা ব্রিগেড দায়িত্ব দেওয়া হয়, প্রেম কুমার সেগালকে দায়িত্ব দিয়ে আরেকটি ব্রিগেড, হাবিবুর রহমান পান একটি ব্রিগেড, এসি চ্যাটার্জি পায় আরেকটি ব্রিগেড, এম.জেড কিয়ানি পায় একটি ব্রিগেড, মোট 5টা। আর নারী ব্রিগেড ঝাঁসির দায়িত্ব দেওয়া হয়েছিল লক্ষ্মী স্বামীনাথনকে। মনে রাখবে এইটা। আর এই সময় ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান জাপানি নাগরিক হিউটো
সুভাষকে স্প্রিঙ্গিং টাইগার বসন্তের বাঘ বলছে এবং এই নামে একটি বই লিখেছিল সুভাষের জীবনীকার হিউটো। মনে রাখবে স্প্রিং টাইগার গ্রন্থে বলছেন সুভাষচন্দ্র বসুকে জাপানিদের হাত থেকে নিজের স্বাধীনতা বজায় রাখতেন। মনে রাখবে এটা। আর যে পয়েন্টটা বলে এলাম 6 নম্বর ব্রিগেড ঝাঁসি ব্রিগেড দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগালকে, যিনি এপিজে আব্দুল কালামের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন এই লক্ষ্মী স্বামীনাথন। নেক্সট প্রশ্ন আসবো, সুভাষচন্দ্র বসুর হাতে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938 সালে 17 ডিসেম্বর গড়ে উঠেছিল, তার প্রথম সাধারণ সম্পাদক কে হয়েছিলেন? আমরা জানি 1938 সালে গুজরাটের হরিপুরাতে সুভাষ সভাপতি হচ্ছেন। ওই বছর 17 ডিসেম্বর কিন্তু ন্যাশনাল প্ল্যানিং কমিটি গড়ে উঠেছিল। এই প্ল্যানিং কমিটি গঠনের জন্য বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ডেকে পাঠায়। সুভাষচন্দ্র বসুর অনুগামীরা সেখানে সবাই উপস্থিত হলেন। মেঘনাথ সাহার মতো মানুষ, কেটি সাহার মতো উপস্থিত হয়েছিল এবং সেই ন্যাশনাল প্ল্যানিং কমিটি কোন তারিখে প্রতিষ্ঠা হয় মনে রাখবে। আমরা জানি 1942 সালের 17 ডিসেম্বর তারিখে গড়ে উঠেছিল জাতীয় তাম্রলিপ্ত সরকার, আর 1938 সালের 17 ডিসেম্বর গড়ে উঠল ন্যাশনাল প্ল্যানিং কমিটি। যে প্ল্যানিং কমিটি 1950 সালের 15ই মার্চ তারিখে স্বাধীন ভারতবর্ষে কি হয়েছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিশনে নামাঙ্কিত হয়েছিল। কি হয়েছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিশন নামাঙ্কিত হয়েছিল। এই প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি জওহরলাল নেহেরু, প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি পদাধিকার বলে জওহরলাল নেহেরু হয়েছিল। কিন্তু সভাপতি আমি চাইনি, জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক চেয়েছিল। কে হয়েছিলেন? প্রখ্যাত অর্থনীতিবিদ এবং অধ্যাপক কেটি সাহা। মনে রাখবে কেটি সাহা বা কেটি সাহা কে ছিলেন? 1950 সালের 26শে জানুয়ারি যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, সেই রাষ্ট্রপতি নির্বাচনে রাজেন্দ্র প্রসাদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে পরাজিত হয়েছিলেন কেটি সাহা। একাধিক পরীক্ষায় পেয়েছিলাম, স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনে রাজেন্দ্র প্রসাদের কাছে প্রথমকে পরাজিত হয়েছিলেন কেটি সাহা, যিনি 1938 সালে প্ল্যানিং কমিটির প্রথম সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবং মেঘনাথ সাহা এই প্ল্যানিং কমিটি গঠনে বড় ভূমিকা নিয়েছিল। গান্ধীজির কুটির শিল্প, মাঝারি শিল্পকে মেনে নিতে পারেনি। দেশের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠা করতে পারলেই যুবশক্তি কর্মপন্থা পাবে, কাজ পাবে, দেশ প্রগতিশীলভাবে এগিয়ে চলবে। তাই গান্ধীর কুটির শিল্পকে গরুর গাড়ির শিল্প বলছেন কে? মেঘনাথ সাহা। তো এইভাবে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গড়ে উঠল 1938 সালের 7 ডিসেম্বর, যার সভাপতি হয়েছিলেন নেহেরু এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন অধ্যাপক কেটি সাহা এবং এর উদ্যোক্তা ছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা এবং নামকরণটি করেছিলেন সুভাষচন্দ্র বসু। তো আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো প্রশ্নগুলো একটু জানাবে, ব্যাখ্যা কেমন লাগলো জানাবে। নেক্সট কিন্তু সুভাষচন্দ্রের উপর অনেক ভিডিও আসবে, একটু ওয়েট করো। যারা পিএসসি এসএলএসটি প্রশিক্ষণ নিতে চাইছেন বা নতুনভাবে 16 সালের জন্য আপনারা তৈরি হতে চাচ্ছেন, অল্প সময়ের জন্য আসতে পারেন। আর এই বইটা গিয়ে আপনারা আজই সংগ্রহ করে নিন। যারা WBCS দিচ্ছেন তারা এই বইটা কিনবেন। যারা নেট সেট বা এসএলএসটি ফুল সার্ভিস দেবেন, টেক্সট বই আকারে কিন্তু এই বইটা আপনারা বারবার চর্চা করুন, অনেক কিন্তু উপকার পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই রইল। কেমন লাগছে, কেমন লাগলো ভিডিও জানাবেন। ভালো লাগলে একটু অবশ্যই শেয়ার করবেন। সুভাষচন্দ্র বসুর ওপর 5টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। নেক্সট দিন আরও ভিডিও আসবে। আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবে সবাই। বাই।